হ্যালো ক্লাস 10 স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলো চ্যাপ্টারের পার্ট 2 নিয়ে। আগেই আমরা পার্ট 1-এ আলোর প্রতিফলন, দর্পণ, দর্পণের বিভিন্ন ধর্ম ও দর্পণের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন প্রকাশ বিন্দু কি, বক্রতা কেন্দ্র কি, প্রকাশ দূরত্ব কি, এই সমস্ত কিছুই আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 2-তে তার পরবর্তী পার্ট বা পরবর্তী বিষয় নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম যে টপিকটা বা প্রথম যে বিষয়টা আলোচনা হবে তা হচ্ছে গোলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মির প্রতিফলন। অর্থাৎ গোলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মির প্রতিফলন কিভাবে ঘটে সেইটাই আমরা প্রথম আলোচনা করব। দেখো, অবতল দর্পণে যদি এইটা যে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি আপতিত হয়, প্রতিফলনের পর সেই আলোক রশ্মি প্রতিফলনের পর কি হবে না, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলনের পর দর্পণের যে ফোকাস বিন্দু আছে সেই ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে কিন্তু যাবে অবতল দর্পণের ক্ষেত্রে। কিন্তু উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণের প্রতিফলনের পর ফোকাস বিন্দু থেকে নির্গত হবে বলে মনে হয়। ফোকাস বিন্দু থেকে কি হবে, নির্গত হবে বলে মনে হয়। আরেকবার বলছি না, অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণের প্রতিফলনের পর ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যায়, আর উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণের প্রতিফলনের পর ফোকাস বিন্দু থেকে অপসৃত, ফোকাস বিন্দু থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। এরপর আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে দর্পণে আপতন করলে না, আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর আলোক রশ্মি যে পথে আপতিত হয়েছিল ঠিক সেই পথেই কিন্তু বাইরে বেরিয়ে আসবে। আলোক রশ্মি দেখো, এই বক্রতা কেন্দ্র সি এর মধ্যে আলোক রশ্মি যাওয়ায় প্রতিফলনের পর যে পথে সে গেছিল সেই পথেই কিন্তু ফিরে আসবে। তেমনি উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি দর্পণের প্রতিফলনের পর যেই পথে এসেছিল সেই পথেই কিন্তু আলোক রশ্মি ফিরে যাবে। এরপরে ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি। আলোক রশ্মি যদি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হয়, আলোক রশ্মি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। আমরা একটু দেখেছিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাসের মধ্যে দিয়ে যায়, ঠিক তেমনি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত আলোক রশ্মি দর্পণের প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে, ঠিক উল্টোটা। ঠিক তেমনি ফোকাস বিন্দু উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি দর্পণের প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছতে পরিণত হয়ে যাবে। প্রধান অক্ষের যে সমান্তরাল রশ্মিগুচ্ছ আছে সেই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিতে পরিণত হবে। ঠিক আছে, চলো পরের টপিক। দর্পণে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি না, প্রথম যে সম্পর্কটা আমরা জানি যে বক্রতা ব্যাসার্ধ সমান হচ্ছে 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। তো এই টপিকটা থেকে একটা কোশ্চেন দেখো, আর কোনো দর্পণে বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, বক্রতা ব্যাসার্ধ যদি ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয় তো ফোকাস দৈর্ঘ্য কি হবে না, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হবে। যেহেতু বক্রতা ব্যাসার্ধ 30 সেমি, তাই 30কে 2 দিয়ে ভাগ করলে কত না 15 সেমি। ঠিক আছে, 30কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 15 সেমি, আর তাহলে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে তোমার 15 সেমি। বলছে 25 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে কোনো দর্পণকে, পরের প্রশ্ন, 25 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে কোনো দর্পণকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো, দর্পণের ফোকাস দৈর্ঘ্য তার বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে।
জলের নিমজ্জিত জলে নিমজ্জিত করলে দর্পণের বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বলতেছি যেটা যে আর সমান টু 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধর উপর ফোকাস দৈর্ঘ্যটা সম্পর্কযুক্ত। জলে নিমজ্জিত করলে বক্রতা ব্যাসার্ধের যেহেতু কোনো একটা দর্পণ, এটা গোলকের অংশ, জলে নিমজ্জিত করলে কি তার ব্যাসার্ধের পরিবর্তন হয়ে যাবে? কোনো পরিবর্তন হবে না। যেহেতু বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হবে না, তাই ফোকাসেরও কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ফোকাস 25 সেন্টিমিটারই থাকবে। এবার আমরা আলোচনা করব যে দর্পণের কোথায় বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। দেখো, দর্পণে যদি আমরা বস্তুকে একদম অসীমে রাখি, কোন একটা দর্পণ এখানে আছে, সাপোজ একটা দর্পণ এখানে রাখা আছে, অবতল দর্পণ এখানে রাখা আছে। এই অবতল দর্পণের অসীমে অসীমে অর্থাৎ 1 নম্বর অবস্থান অসীমে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব সর্বদাই কিন্তু ফোকাসে গঠিত হবে, প্রতিবিম্ব সর্বদাই কিন্তু ফোকাসে গঠিত হবে এবং প্রতিবিম্বের প্রকৃতি হবে সৎ, অবশিষ্ট এবং ক্ষুদ্রাকার। অনেক দূরে বস্তু আছে, তার মানে প্রতিবিম্ব অবশ্যই ক্ষুদ্র দেখাবে। আচ্ছা, দর্পণ এবার বস্তুটিকে কি করা আছে, অসীম থেকে সরিয়ে একটু কাছে অর্থাৎ বক্রতা কেন্দ্রের বাইরে 2 নম্বর অবস্থানে রাখা হয়েছে। বক্রতা কেন্দ্রের বাইরে বস্তুকে রাখলে প্রতিবিম্ব ফোকাস থেকে একটু বেরিয়ে এসে 2 নম্বর অবস্থানে অর্থাৎ ফোকাস এফ ও 2f এর মাঝে প্রতিবিম্ব গঠিত হবে, এফ ও 2f এর মাঝে প্রতিবিম্ব গঠিত হবে। এবার বস্তুকে আরো সরিয়ে 3 নম্বর অবস্থানে অর্থাৎ বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্রেই থাকবে। এটা একটা এমন একটা অবস্থা যেখানে বস্তু যেখানে থাকবে প্রতিবিম্ব অবস্থানও সেটাই হবে। ঠিক আছে, এই বক্রতা কেন্দ্রে বস্তু থাকলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। বস্তুকে আরো ভেতরে প্রবেশ করালে অর্থাৎ বস্তু যদি এফ ও 2f এর মাঝে অবস্থিত হয়, এফ ও 2f এর মাঝে বস্তু থাকলে প্রতিবিম্ব অবশ্যই কি হবে, দূরে সরে গিয়ে 2f এর বাইরে 4 নম্বর অবস্থানে গঠিত হবে। এরপরে বস্তুকে আরো কাছে সরিয়ে যদি ফোকাস এফ এ রাখা হয়, ফোকাস এফ এ রাখলে প্রতিবিম্ব কি হবে, দূরে সরে গিয়ে অর্থাৎ অনেক দূরে চলে যাবে, অসীমে সৃষ্টি হয়ে যাবে, প্রতিবিম্ব অসীমে সৃষ্টি হবে। বস্তুকে ফোকাসে রাখলে প্রতিবিম্ব অবশ্যই অসীমে গঠিত হবে। এবার বস্তুকে আরো সরিয়ে ফোকাস ও দর্পণের মাঝে রাখলে 6 নম্বর স্থানে রাখলে প্রতিবিম্ব দর্পণের পিছনে গঠিত হবে, দর্পণের পিছনে এই অবস্থানে কিন্তু প্রতিবিম্বটি গঠিত হবে। দেখো, আমরা যদি এফ এর বাইরে এফ ফোকাস দৈর্ঘ্য এবং ফোকাস বিন্দু পর্যন্ত যে কোনো অবস্থানে এফ এর বাইরে ফোকাস বিন্দু ও ফোকাস বিন্দুর বাইরে যে কোনো অবস্থানে কিন্তু সৎ অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। ফোকাস বিন্দু ও ফোকাস বিন্দুর বাইরে বস্তুর যে কোনো অবস্থানেই সৎ অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। কেবলমাত্র ফোকাস ও মেরুর মাঝে বস্তু রাখলে বস্তু যে কোনো অবস্থানে কিন্তু অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্ব যদি সৎ হয় তাহলে অবশ্যই অবশীর্ষ হবে, যদি অসৎ হয় তাহলে সমশীর্ষ অবশ্যই হবে। ঠিক আছে, এবার আরেকটা বিষয় যেটা যে বক্রতা কেন্দ্রের বাইরে বস্তু রাখলে প্রতিবিম্ব ক্ষুদ্রাকার হয়, একেবারে বক্রতা কেন্দ্রে থাকলে বস্তুর প্রতিবিম্ব কিন্তু সমান আকৃতির হয়। আর বস্তুকে যদি বক্রতা কেন্দ্রের ভেতরে রাখা হয়, বক্রতা কেন্দ্রের ভেতরে যে কোনো অবস্থানে বস্তু থাকলে কিন্তু বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। এই বিষয়টা একটু ডিটেলসে ছক আকারে জেনে নিন। একটু জানলাম যে অসীমে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, না প্রতিবিম্ব অবশ্যই ফোকাসে গঠিত হবে। আর প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, না সৎ, অবশিষ্ট ও অতি ক্ষুদ্র। অনেক দূরে বস্তু আছে। এখানে সূর্য কত বড় সূর্য, কিন্তু আমরা দেখি একটা বৃত্তের ন্যায়। তো অসীম থেকে বস্তুকে সরিয়ে নিয়ে যে বক্রতা কেন্দ্রের পিছনে বাইরে রাখলাম, প্রতিবিম্ব কি হলো, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়ে গেল। সৎ অবশিষ্ট ছোট প্রতিবিম্ব কিন্তু এক্ষেত্রে গঠিত হবে। এবার বস্তুকে সরিয়ে নিয়ে বক্রতা কেন্দ্রে রাখলাম,
বক্রতা কেন্দ্রের বাইরে ছিল, একদম বক্রতা কেন্দ্রে রাখা হলো। বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে রাখা হবে। এটা আমি একটু আগেই বললাম যে বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয়, প্রতিবিম্ব অবশ্যই অবশ্যই বক্রতা কেন্দ্রে থাকবে। তখন সৎ, অবশিষ্ট ও সমান আকৃতির প্রতিবিম্ব কিন্তু এই ক্ষেত্রে গঠিত হবে। এই একটাই ক্ষেত্র যেখানে বস্তু ও প্রতিবিম্বের আকৃতি সমান, এই বক্রতা কেন্দ্রে। এবার যদি বস্তুকে আরো একটু ভেতরে প্রবেশ করিয়ে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে রাখি, তখনও কিন্তু প্রতিবিম্ব একটু বাইরে, ফোকাসের বক্রতা কেন্দ্রের বাইরে, অর্থাৎ বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে গঠিত হবে। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু সৎ, অবশিষ্ট, বড় প্রতিবিম্ব গঠিত হবে। আচ্ছা, বস্তুকে আরো কাছে সরিয়ে একদম ফোকাসে রাখলে প্রতিবিম্ব অবশ্যই অবশ্যই অসীমে চলে যাবে। এক্ষেত্রে সৎ, অবশিষ্ট ও বৃহৎ আকার প্রতিবিম্ব কিন্তু গঠিত হবে। আচ্ছা, এবার হয়েছে ফোকাসের অভ্যন্তরে, অর্থাৎ ফোকাস ও মেরুর মাঝে বস্তু রাখা হয়েছে। ফোকাস ও মেরুর মাঝে বস্তু রাখলে প্রতিবিম্ব দর্পণের যে দিকে বস্তু তার বিপরীত দিকে, অর্থাৎ দর্পণের পিছনে কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। এক্ষেত্রে অসৎ, বিবর্ধিত ও সমশিষ্ট, অসৎ, বিবর্ধিত, সমশিষ্ট প্রতিবিম্ব কিন্তু এক্ষেত্রে গঠিত হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। যারা আলো চ্যাপ্টারের পার্ট 1 দেখোনি, তারা চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটি দেখতে পারো। থ্যাংক ইউ।